লেখক শুভেন্দু খানের দর্পণ। আচমকা ডেস্ক ফোনটা বেজে উঠতেই চমকে উঠলাম। এমনিতেই অফিসে আসতে আজ একটু লেট হয়ে গেছে। পার্ক সার্কাসে রীতিমতো জ্যাম ছিল, পাক্কা আধ ঘন্টা লেট। আমার লেট খুব একটা হয় না, তাই আমার আজ দেরি দেখে সোমনাথদা রসিকতা করতে ছাড়ল না। কি হে ব্যানার্জি, আজ কি বৌদির সাথে ঝগড়াটা বেশি হয়ে গেল নাকি? পাশ থেকে সৌমেনদা খ্যাক খ্যাক করে হেসে উঠল। হাসি তো নয়, যেন ফাটা কাশি, গা জ্বলে যায়। উত্তর দিতে আমিও ছাড়লাম না। তোমার বুঝি রোজ বৌদির সাথে ঝগড়া হয়? পাশ থেকে সৌমেনদার আবার সেই খ্যাক খ্যাক হাসি। সোমনাথদা পোড় খাওয়া ঝানু লোক, চট করে রাগে না, রয়ে শোয়ে খেলে, পাকা খেলোয়াড়। কোন বলটা ছাড়তে হবে আর কোন বলটা হুক করতে হবে ভালোই জানে। ঠোঁটে কলগেট মার্কা একটা হাসি ঝুলিয়ে বলে, একটু আধটু ঝগড়া না হলে হয় ভায়া? একটু ঝগড়া হবে, খুনসুটি হবে, চুলোচুলি হবে, তবেই না প্রেম জমে ক্ষীর। সৌমেনদার আবার সেই খ্যাক খ্যাক হাসি। তাহলে সোমনাথদা, তুমি বলছো আমাদের বিকাশদার সাথে আজ বৌদির চুলোচুলি হয়েছে? আহা, এ কথা আমি কখন বললাম সৌমেন? তোমার দেখছি সবেতেই গাঙ্গুলি করা স্বভাব। সৌমেনদা খ্যাক খ্যাক করে হাসতে থাকে, পিত্তি জ্বলে যায়। খিস্তি চলে এসেছিল মুখে। শালা হারামির বাচ্চা, কোনো রকমে সামলে নিলাম। পরকিয়া টরকিয়া করছো নাকি বিকাশ? তোমার তো লেট হয় না, বেশ ভাবতে হচ্ছে ব্যাপারটা। রসিয়ে রসিয়ে কথাগুলো বলে সৌমেনদা। সোমনাথদা হো হো করে হেসে ওঠে। রোজ রোজ কি আর ডাল ভাত কচু সেদ্ধ খেতে ভালো লাগে? মাঝে মধ্যে একটু মাটন বিরিয়ানি হলে ক্ষতি কি? তোমার ফোকলা দাঁতে এসবের মর্ম তুমি কি আর বুঝবে সৌমেন? এদের কথায় কান দিলে চলবে না, অনেক কাজ জমে আছে। গুচ্ছের ডকুমেন্টেশন বাকি। বাবার শরীর খারাপের জন্য সপ্তাহের মাঝে 2 দিন ছুটি নিতে হয়েছে। বছরের 7 মাস পেরোতে না পেরোতেই 7টা ক্যাজুয়াল লিভের 6টা শেষ। মেডিকেল লিভও ঢুকছে। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ডেস্ক কম্পিউটার অন করতেই গাদাগুচ্ছে ইমেল একের পর এক ঢুকতে লাগলো। সাপ্তাহিক প্রজেক্ট রিপোর্ট হেড অফিসে আজই পাঠাতে হবে। প্রেজেন্টেশন রেডি করতে হবে আজই। অডিট ক্লোজার রিপোর্ট সোমবারের মধ্যেই পাঠানো দরকার। আজ শনিবার হয়ে গেল, হাতে সময় নেই। উফ, ভাবতে ভাবতেই মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো। মাঝে মাঝে অতিষ্ঠ লাগে, মনে হয় চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘরে শান্তিতে দুদণ্ড ঘুমাই। তারপরই মনে হয় খাবো কি? আর্যর স্কুলের মাইনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ক্লাস 9, স্কুল ফি ছাড়াও বছরের শুরুতে আর সেপ্টেম্বরে ষান্মাসিক 15,000 টাকা দিতে হয়। এটা নাকি পরীক্ষার ফিস। সামনেই আবার সিবিএসসির পরীক্ষা। 3টে টিউশন আছে। বাংলায় একটা টিউশন দিতে পারলে ভালো হতো। খরচ বাঁচাতে বাংলাটা মহুয়াই পড়ায়। বাবার গাদাগুচ্ছ ওষুধ, সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড কোনোটাই বাদ নেই। এই তো মাস 4 আগে বাথরুমে পড়ে গিয়ে বাবার হাঁটুর মালায় চাকি ঘুরে গেল। নার্সিংহোমে লাখ দেড়েকের ধাক্কা গেল। বাবার মেডিকেল ইন্স্যুরেন্স করানো নেই, ফলে পুরো টাকাটা পকেট থেকে গচ্চা গেল। সে ধাক্কা এখনও সামলে উঠতে পারিনি। জমানো পয়সা তলানিতে, লক্ষ্মীর ভার ঠনঠন। ডাক্তারের নির্দেশ মতো এখন বাবাকে 2 বেলা দুধ, নানা ফল দিতে হয়। ফলের দাম যে হারে বাড়ছে, চিকেন মাটন সস্তা মনে হয়। মৌসুম্বি লেবু এক একটা 20 টাকা করে পিস। একটু ভালো জাতের আপেল 250 টাকা কেজির নিচে পাওয়া যায় না। ভাবা যায় ছেলেটাকে একটা হেলথ ড্রিঙ্ক দেওয়া খুব দরকার। হরলিক্স 400 টাকার কমে নয়। খরচ কাটছাট করতে গিয়ে হেলথ ড্রিঙ্কস বাদ গেছে। নিজেরই খারাপ লাগে। মহুয়ার অবশ্য এ নিয়ে কোনো আফসোস নেই। আমরা তো ডাল ভাত খেয়েই বড় হয়েছি। আমাদের সময় কি এত হেলথ ড্রিঙ্কস ছিল? আক্ষেপটা বুঝি। বিয়ে হয়ে আসা অবধি নিজের সব শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে হাসি মুখে মেনে নিয়েছে সব কিছু। প্রথমে অসুস্থ শাশুড়ি, আর মা মারা যাওয়ার পর এখন অসুস্থ শ্বশুর। নিজের সব শখ আহ্লাদ যেন ওম নমঃ শিবায় হয়ে গেছে। তবুও মহুয়ার এতটুকু আক্ষেপ নেই, অভিযোগ নেই। সংসার বৃত্তে বিন্দুতে ঘিরেই আবর্ত জীবন। 2 কামরার ফ্ল্যাটটাও লোন করে কেনা।
15 বছরের লোন, মাত্র 3 বছর হয়েছে, এখনও 12 বছর টানতে হবে। মাসে 20,000 টাকা কিস্তি দিতে হয়। স্যালারি ঢুকতে না ঢুকতেই ফতুর। মাসের শেষে আয় ব্যয়ের হিসেব শূন্য। 7-5 ভাবতে ভাবতে কাজের মধ্যে ডুবে গিয়েছিলাম। প্রেজেন্টেশন রেডি করছিলাম, প্রজেক্ট রিপোর্ট ঠিক করে রেখেছিলাম, লাঞ্চ টাইমের পর রেডি করে নেব। এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠতেই চমকে উঠেছিলাম। বস ফোন করলো নাকি? হয়তো আবার কোনো নতুন কাজের ফিরিস্তি। ডেস্ক ফোনে নাম্বার দেখে চমকে উঠলাম। মহুয়ার ফোন। মহুয়া সাধারণত এমন সময় ফোন করে না। সত্যি কথা বলতে কি, নেহাত খুব জরুরি দরকার না থাকলে মহুয়া অফিস থাকাকালীন ফোন করেই না। তাই অবাক হলাম। আরও অবাক হলাম আমার মোবাইলে ফোন না করে অফিসের ডেস্ক ফোনে মহুয়ার ফোন। অফিসের নাম্বার অবশ্য মহুয়াকে দেওয়াই ছিল। কখন কি দরকার হয়। রিসিভার কানে তুলে নিতেই অপর প্রান্তে মহুয়ার গলায় এক রাশ উদ্বেগ। তোমাকে মোবাইলে 2 চেষ্টা করেছিলাম, নট রিচেবল বলছে। শোনো না, এক্ষুনি একবার আসতে পারবে? এক্ষুনি? তোমার মাথা খারাপ হলো নাকি? এই তো সবে এলাম, দুনিয়ার কাজ পড়ে আছে, আমার মরার সময় নেই এখন। আগে কথাটা শোনো। শোনার কিছু নেই, এখন কোনোভাবেই যাওয়া সম্ভব না। ফোন রাখো তুমি, রাজ্যের কাজ বাকি পড়ে আছে। বাবার শরীরটা ভালো নেই, দম আটকে আসছে মনে হচ্ছে। মানে কি বলছো? আমার ভালো ঠেকছে না, তুমি শিগগির এসো। ডাক্তারকে খবর দিয়েছ? ডাক্তার অনির্বাণ আশকে খবর দিয়েছি, উনি বাইরে আছেন, আসতে 1 ঘন্টা মতো সময় লাগবে বলল। ডাক্তার কুশাল ব্যানার্জিকে ফোন করেছিলে? উনিও নেই, ছুটিতে বেড়াতে গেছেন বলল। তাহলে? ডাক্তার আসতো বললেন, আসছেন। একটা সরবিট্রেট জিভের তলায় দিয়ে রাখতে বললেন, আর তেমন হলে অপেক্ষা না করে সোজা হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যেতে বললেন। আমি একা এত সব কী করে করব? আর তাছাড়া হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি করাতে গেলেও তো টাকা লাগবে। আমার কাছে মেরে কেটে 1002 মতো হবে। মহুয়া কেঁদে ফেলে। আচ্ছা আমি আসছি। আসছি তো বললাম, কিন্তু অফিসে দুনিয়ার কাজ পড়ে রয়েছে। মহুয়া বাবার অবস্থা কতটা সঠিক বুঝেছে কে জানে। এমনিতে সামান্য কিছু হলেই মহুয়া নার্ভাস হয়ে পড়ে। মহুয়ার আশঙ্কা সত্যি নাও হতে পারে, হয়তো গ্যাস অম্বলের ব্যথা থেকে একটু হাঁপ উঠেছে। বাবার তো মাঝে মাঝে এরম হয়, বয়স হলে যা হয় আর কি। মহুয়া হয়তো একটু বেশি চিন্তা করছে, সবেতেই টেনশন। কিন্তু মহুয়ার আশঙ্কা সত্যি হয় যদি? নার্সিংহোমে বেশ কিছু টাকার ধাক্কা। এসব কেসে তো আগে 20-25 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তবেই ভর্তি করতে হয়। আর নার্সিংহোমগুলোর হাল যা আজকাল, এমার্জেন্সিতে চেক আপ করিয়ে কিছু হোক না হোক সোজা আইসিইউতে ঢুকিয়ে দেবে। সেক্ষেত্রে কম করেও 1,02,000 ধাক্কা যাবে। মাত্র 4 মাস আগেই বাবার পায়ের অপারেশনের জন্য 1.5 লাখ টাকা গচ্ছা গেল। সে ধাক্কা এখনও সামলে উঠতে পারিনি। বসকে ধরে কয়ে অফিস থেকে 75,000 টাকার লোন নিয়েছি। মাস গেলে স্যালারি থেকে টাকা কাটে। ভাবতে ভাবতেই মাথাটা কেমন ঝিমঝিম করছে। এ ধাক্কা সামলাবো কি করে? কপালের পাশে শিরা দুটো দপদপ করছে। সোমনাথদা, আমাকে একবার বেরোতে হবে, বাড়ি না গেলেই নয়। তুমি একটু সামলে নিও। সাপ্তাহিক প্রজেক্ট রিপোর্ট আজই পাঠাতে হবে। আমি কিছুটা এগিয়ে রেখেছি, ফাইলটা ইমেল করে দিয়েছি তোমায়, একটু দেখে নিয়ে পাঠিয়ে দিও। প্রেজেন্টেশন আমি সোমবার সকালে রেডি করে দেব। এই তো কিছুক্ষণ আগে এলে, এর মধ্যেই বেরোচ্ছ? কারো কিছু হলো নাকি? অসুখ বিসুখ? বাড়ির সবাই ঠিক আছে তো? মিসেস ফোন করছিল, বাবার শরীর ভালো নেই, হয়তো হসপিটালে ভর্তি করতে হবে। ও বাবা, সে কি? না না, তুমি যাও, কাজের কথা ভেবো না, ও ঠিক হয়ে যাবে। বসকে একবার ফোন করে দিলাম। কখন কি হয় বলা যায় না, জানিয়ে রাখা ভালো। বস মানুষ ভালো, বলল ঠিক আছে, সাবধানে যাও, কোনো কিছু লাগলে জানিও। হাওড়ার বাস ধরলাম। পার্ক সার্কাসে আবার জ্যাম পেলাম। সিটি অফ জয় কলকাতা যেন দিনকে দিন এক মৃত শহর হয়ে উঠছে। মিটিং মিছিল আর ট্রাফিক জ্যামে জর্জরিত শহর। এই ট্রাফিক জ্যাম নিয়ে সোমনাথদা মজা করেই একদিন বলেছিল, কলকাতা হলো এ সিটি অফ 3 পিস। জিজ্ঞেস করেছিলাম, সেটা কি গো সোমনাথদা? সোমনাথদা মুখে মোনালিসা হাসি মাখিয়ে বলেছিল, পলিউশন, পপুলেশন অ্যান্ড প্রসেশন। যেখানে যাও শুধু মিছিল আর মিছিল, ধর্মঘট, হরতাল, ব্রিগেড চলো, চাক্কা জ্যাম, মানছি না, মানব না, জবাব চাই, জবাব দাও। জীবন পুরো হেল হয়ে গেল। সর্বঘটে কাঠারি কলা সৌমেনদা পাশ থেকে খ্যাক খ্যাক করে হেসে বলেছিল, প্রস্টিটিউশন বাদ দিলে কেন সোমনাথদা? ওটা তোমার জন্য বাদ রেখেছিলাম।
তিনকাল গিয়ে এককাল ঠেকেছে, তবু শখ কত। জীবন চলে যায়, শখ না যায় মলে। কথাটা বলে আবারও সে খ্যাক খ্যাক হাসি সৌমেনদার। মহুয়াকে ফোন করলাম, ধরল না। ফোন বেজে গেল। কি জানি, বাবাকে নিয়ে হয়তো ব্যস্ত বোধ হয়। বাবা কেমন আছে জানাটা খুব দরকার ছিল। কোন নার্সিংহোমে ভর্তি করা যায়? লাইফ কেয়ার কাছাকাছি, কিন্তু পেশেন্টের গলা কেটে নেয়। বরং তার চেয়ে আরোগ্য নিকেতন, কিছুটা হলেও মন্দির ভালো। আজকাল তো শিক্ষা, ধর্ম আর স্বাস্থ্য সবচেয়ে বড় ব্যবসা। মহুয়াকে দ্বিতীয়বার ফোন করলাম, রিং হয়ে কেটে গেল। নানা চিন্তা মাথার মধ্যে জট পাকাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ফোন ধরতে কিসের এত অসুবিধা বুঝি না। একবার ফোন করে জানাতে কি হয়? কিসের এত ব্যস্ততা বুঝি না। বাবা ঠিক আছে তো? ভেতরে চলুন দাদা, ভেতরে চলুন। সামনে দাঁড়াবেন না, ভেতর পুরো খালি। ভেতরে চলুন, আরে ভেতরে চলুন। বাস কন্ডাক্টরের হরকানিতে চমক ভাঙে। কাকে যেন হরকাচ্ছে। ভেতর থেকে কে যেন উত্তর দেয়, হ্যাঁ ভেতরে তো ফুটবল খেলার মাঠ। কে যেন বলে উঠল, শালার পেছনে কষিয়ে লাথি মারতে হয়। এ নিত্যকার রোজ নামচা। ভিড়ে মানুষ চিড়ে চ্যাপটা, তবু এদের খিদে মেটে না। মাঝে মাঝে নিজেদের গরু গাধার দল বলে মনে হয়। পাদানিতে মানুষ যেভাবে ঝুলছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তবু এই ঝুলতে ঝুলতেই মানুষ ঠিক পৌঁছে যায় গন্তব্যে। সোমনাথদার কথা মনে পড়ে গেল। টিফিন আওয়ার্সে হাসতে হাসতে একদিন বলেছিল, ঝোলা গুড়ের মতো ঝুলকালি মেখে ঝুলে থাকতে হয় ভায়া। এই ঝুলে থাকাটাই জীবন। হাত ফসকে গেলেই খেল খতম, পয়সা হজম। ডালহৌসি ডালহৌসি। বাস ডালহৌসি এলো। হাওড়া পৌঁছতে আরও মিনিট 30 লাগবে। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা মনে হয়। দরদর করে ঘামছি। রুমাল দিয়ে কপাল মুছে নিলাম। হাওড়া স্টেশনে বাস থেকে নামতেই মহুয়ার ফোন এলো। বাবা আর নেই। কি বলছো তুমি? যত তাড়াতাড়ি পারো চলে এসো। কট করে ফোন কেটে গেল। মুহূর্তে মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। পা দুটো থরথর করে কাঁপছে। বাবা আর নেই, বাবা নেই। একটা আর্তনাদ যেন বুক ফাটা কান্নার মতো হাহাকার করে ওঠে। বুকের ভেতর একটা যন্ত্রণা দলা পাকিয়ে ওঠে। চোখের দৃষ্টি আবছা হয়ে যায়। এই তো সকালেই অফিস বেরোনোর আগে বাবাকে দেখে এলাম। চান করে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে গিয়েছিলাম বাবার ঘরে। বাবা পাশ ফিরে বিছানায় শুয়েছিল। কেমন আছো বাবা? আমাকে দেখে বাবা ওঠার চেষ্টা করে। না না, উঠতে হবে না, শুয়ে থাকো, বিশ্রাম নাও। সারাদিন তো শুয়েই থাকি। কাহাতক আর শুয়ে থাকা যায় বল দেখিনি? শরীর কেমন আছে আজ? খুব একটা ভালো নেই। বুকের বাদিকে মাঝে মধ্যেই যন্ত্রণা হয়। পারলে বিকালে একটু হাঁটাচলা করবে, শরীর ঠিক থাকবে। আগে তো করতাম, এখন একটুতেই হাঁপ ধরে। আজ যদি একটু তাড়াতাড়ি ফিরতে পারি, তোমায় ডাক্তারখানায় নিয়ে যাব, একটা চেক আপ করিয়ে নেব। দরকার নেই রে, আবার গুচ্ছের ওষুধ দেবে। কত ওষুধ আর খাবো? শরীর খারাপ হলে ওষুধ তো খেতে হবে। বাড়াবাড়ি হলে কি হবে? না রে, ঠিকই আছি। বয়স হলে একটু আধটু ওরম হয়। চা খেয়েছো? কথাটা বলতে বলতেই মহুয়া চা আর 4টে বিস্কুট নিয়ে ঢোকে। বাবা, চা খেয়ে নিন। তারপর মহুয়া আমার দিকে ফিরে বলে, চান হয়ে গেল তোমার? এই তো ঢুকলে, এর মধ্যে চান হয়ে গেল? দাড়ি কামালে না? থুতনির চারপাশে হাত বুলিয়ে নিলাম। হাতের তালুতে খড়খড় করে উঠল দুদিনের দাড়ি। ভুলে গিয়েছি, আজ তো শনিবার, কাল কামিয়ে নেব। এক মুখ দাড়ি নিয়ে অফিস যাবে নাকি? কি বিচ্ছিরি দেখতে লাগছে। যাও, আগে দাড়ি কামিয়ে নাও, আমি চা দিচ্ছি তোমার। অগত্যা শেভিং সেট বের করে দাড়ি কামাতে গেলাম। মহুয়া বাবাকে জিজ্ঞেস করে, আজ ব্রেকফাস্টে কি খাবেন বাবা? সুজি করে দেব একটু? যা হোক, কিছু করলেই হবে। আমার জন্য আলাদা কিছু করার দরকার নেই। দাড়ি কামাতে কামাতে জিজ্ঞেস করলাম, আজ আর্য স্কুলে যাবে না? পড়ে পড়ে এখনও ঘুমাচ্ছে। কাল রাতে শুতে যাওয়ার সময় বলল তো আজ স্কুলে যাবে না, সবে ক্লাস পরীক্ষা গেল। সেরকম কিছু ক্লাস হচ্ছে না, বাড়িতে বসে পড়বে বলল। তাহলে পড়ুক, ঘুমাচ্ছে কেন? ডেকে দাও। ডাকছি তো কত করে, উঠছেই না। এই আর্য, আর্য ওঠ এবার, হাত মুখ ধুয়ে চা খেয়ে নে। 2টো রুটি আর আলু ভাজা খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছি। মহুয়া ফর্দ দিয়ে গেল। বাবার ওষুধ ফুরিয়ে এসেছে, আসার পথে মনে করে কিনে এলো। আর পারলে অল্প সবজি আর কিছু ফল, যা পাবে স্টেশন ধার থেকে নিয়ে এসো। বাড়িতে একটাও ফল নেই। বাবাকে যে কি দেবো আজ। জামার বোতাম লাগাতে লাগাতে ফর্দ প্যান্টের পকেটে চালান করলাম। আর কিছু? বলছি কি, শোনো না। বলো।
কাল তো রবিবার। হ্যাঁ তো, শোনো না, বলছিলাম কি, কাল ভাবছিলাম একটু বাপের বাড়ি যাব। বাবার শরীর খারাপ, কতদিন যাওয়া হয়নি বলো। বাবাকে একটু দেখে আসতাম, আমারও তো ইচ্ছে করে বলো। তা যাও না, আমি মানা করলাম কখন? আমরা সবাই মিলে যেতে পারলে খুব ভালো হতো। তুমি তো কতদিন যাওনি, কিন্তু এখানে বাবাকে দেখবে কে? আমি সব রান্না করেই যাব, সকাল সকাল গিয়ে রাতে চলে আসব। তুমি এদিকটা একটু ম্যানেজ করে নিতে পারবে না? আরে খুব পারবো, তুমি যাও, ঘুরে এসো কাল। আর্য ততক্ষণে উঠে রুবিক্স কিউব নিয়ে সারা ঘর পায়চারি শুরু করেছে। মহুয়ার কাছে আদুরে বকা খেলো, চা বিস্কুট খেয়ে পড়তে বসো আগে, নইলে তো ঠ্যাং ভাঙবো। আর 5টা দিনের মতোই শুরু হয়েছিল দিনটা। কোথাও এতটুকু ছন্দ পতন ছিল না। সময়ের তালে তালে জীবন যেন চেনা ছকে নিজের মতোই অঙ্ক কষে চলেছিল। হঠাৎ সব কিছু কীভাবে যেন গরমিল হয়ে গেল। যে মানুষটার সাথে মাত্র কয়েক ঘন্টা আগে কথা বলে এসেছিলাম, কেমন আছো জিজ্ঞেস করেছিলাম, সে মানুষটা এখন আর নেই। যার জন্য আজ ফেরার পথে ওষুধ আনার কথা ছিল, সেই মানুষটি এখন না ফেরার দেশে। মনে পড়ে যাচ্ছিল ছেলেবেলার কথা। এই মানুষটার হাত ধরে একদিন হাঁটি হাঁটি পা একটু একটু করে চিনতে শিখেছিলাম এই গোলমেলে পৃথিবীটাকে। ছোটবেলায় পুরী যাওয়ার স্মৃতি, বাবার হাত ধরে প্রথম সাইকেল চালানো শেখা, হাফ প্যাডেল, শীতকালে চিড়িয়াখানা যাওয়া, 26শে জানুয়ারি ছাদে উঠে ঘুড়ি ওড়ানো, গলা ছেড়ে চিৎকার দেওয়া, ভোকাট্টা ভোকাট্টা। সেই মানুষটা আজ আর নেই, পৃথিবী থেকে ভোকাট্টা হয়ে গেল। হাজারো স্মৃতি মলাট ছেঁড়া পাতার মতোই একের পর এক বেরিয়ে আসতে থাকে। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে কিছুটা ধাতস্থ হলাম। হিসেবি মন আবার অঙ্ক কষা শুরু করে দিয়েছে। সামনে অনেক কাজ, বেশ কিছু খরচাও আছে। ব্যাংক অ্যাকাউন্ট চেক করলাম, 25,000 পড়ে আছে। প্রাথমিক ধাক্কাটা হয়তো সামলে দেওয়া যাবে। যাবে কি? আনুষঙ্গিক বেশ কিছু খরচা আছে। শ্মশানের খরচ কত কে জানে। কিন্তু তারপর শ্রাদ্ধ শান্তির খরচ কম নয়। দাদা কি দেবে কিছু? যদি না দেয়, আর্যর নামে একটা এফডি করিয়েছিলাম গত বছর। আর্যর ভবিষ্যৎ ভেবেই করেছিলাম। দাদা কিছু না দিতে চাইলে সেক্ষেত্রে এফডি ভাঙিয়ে নিতে হবে। পরে যা হয় দেখা যাবে। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ধরলাম। 35 মিনিট রাস্তা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি ফিরলাম যখন, ঘরে লোকে লোকারণ্য। যেন দল বেঁধে স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে এসেছে। হুররে হুররে হুররে, যেন চল ঘুরে আসি, ম্যাচ দেখে আসি। কে কতটা কাঁদলো, কে কতটা গড়াগড়ি খেলো, কে কতটা আছাড়ে পিছাড়ি খেলো। কোথায় ছিল এরা এতদিন? অর্ধেক লোককে তো চিনি না। আমার যে এত শুভাকাঙ্ক্ষী ছিল, বাবা না মরলে জানতেই পারতাম না। বাবার অসুস্থতার সময় কটা লোক এসেছিল বাবাকে দেখতে। কটা লোক এসে বাবার জন্য ফল কিনে দিয়ে গিয়েছে, শীতে একটা কম্বল, নিদেন পক্ষে একটা চাদর কিনে দিয়েছে। কজন এসে জিজ্ঞেস করে গিয়েছে এখন কেমন আছেন, হাঁটাচলা করতে পারছেন তো। জীবন বড় অদ্ভুত। বেঁচে থাকতে এতটুকু উপকারে আসি না, মরে গেলে চোখের জল ফেলে গড়ের মাঠে গড়াগড়ি খেতে আসি। কুম্ভীরাশ্রুতে গঙ্গা যমুনা বইতে থাকে। সমরেশদা, আমাদের পাড়ার সর্বঘটে কাঠালি কলা, আমাকে দেখে হা হা করে উঠলেন। আরে বিকাশ, তুমি এসে গিয়েছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এতক্ষণ কোথায় ছিলে? বডি শ্মশানে নিয়ে যেতে হবে তো। পাশের ফ্ল্যাটের অমিত বলে উঠল, তোমায় কিছু চিন্তা করতে হবে না বিকাশ, সব ব্যবস্থা আমরা করে দেব। সমরেশদা বলে, সব ব্যবস্থা হয়েই গেছে, একটা খাট আর কিছু ফুলটুল লাগবে। তোমার কাছে 1,500 টাকা হবে বিকাশ? তাহলে খাট আর ফুলটুল নিয়ে চলে আসতাম। অমিত বলে, একটা গীতাও লাগবে তো। মহুয়া অসহায়ের মতো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে। আসার পথে এটিএম ঘুরেই এসেছিলাম। বিনা বাক্য ব্যয়ে সোমনাথদার হাতে 4,000 তুলে দিলাম। এর মধ্যে ব্যবস্থা করে নাও। সোমনাথদা কেমন যেন ফ্যাল করে আমার দিকে চেয়ে থাকে। তারপর বলে, এত কমে হবে কি? আচ্ছা ঠিক আছে, বেশি পড়লে তোমার কাছ থেকে পরে চেয়ে নেব। মহুয়াকে জিজ্ঞেস করি, দিদি, জামাইবাবুকে খবর দিয়েছ? মহুয়ার চোখ দুটো ভারী হয়ে আছে। ভারী হয়ে থাকারই কথা। বিয়ে হয়ে আসা অবধি কম সেবা যত্ন করেনি। প্রথমে শাশুড়ি মা, আর তারপর অসুস্থ শ্বশুর মশাই। সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই দুটি মানুষের সেবা যত্নেই কাটিয়ে দিল বৈবাহিক জীবনের অনেকগুলি মুহূর্ত। সেই মানুষটা, যার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে গিয়েছে মহুয়া, কোনো রকম অসুবিধা যাতে না হয় তার খেয়াল রেখেছে সর্বদা, সেই মানুষটা আজ আর নেই। পৃথিবীর সমস্ত মায়া কাটিয়ে আজ নিরুদ্দেশ্যের পথে।
একটা বিরাট শূন্যতা যে মহুয়ার বুকে বেজে চলেছে বেশ বুঝতে পারছিলাম। ধরা গলায় মহুয়া বলে, দিয়েছি, এসে পড়ল বলে। তোমার বাড়িতে খবর দিয়েছ? দিয়েছি, বাবা তো অসুস্থ, বাবাকে ফেলে মাও আসতে পারবে না। কি করে আসবে বলো? না না, সে তো ঠিক, এ অবস্থায় আসা যায় নাকি? বরদাকে খবর দিয়েছ? দিয়েছি, আসছেন বললেন। আর কারো আসার কথা আছে নাকি? আসছে তো সব এক এক করে, আসার কি আর শেষ আছে? দিদি, জামাইবাবু আর তোমার দাদা আসুক, তারপর নিয়ে যেও। অমিত চেঁচিয়ে ওঠে, ডেথ সার্টিফিকেট লাগবে তো। আমি মহুয়ার দিকে তাকাই। মহুয়া মৃদুস্বরে বলে, ডাক্তার আশ এসেছিলেন, ডেথ সার্টিফিকেট দিয়ে গেছেন। কথাটা বলে মহুয়া ভেতরে চলে যায়। একটু পরেই একখানা কাগজ নিয়ে ফিরে আসে, আমার হাতে ধরিয়ে দেয়। জীবন সত্যি অদ্ভুত। জন্মাবার পর জলজ্যান্ত শরীরটা দেখেও সার্টিফিকেট লাগে জন্মেছি কি না, আবার মৃত শরীরটা দেখেও মরে গেছি কিনা তার সার্টিফিকেট লাগে। একটা কাগজ লিখে রেখে যায় জন্ম মৃত্যুর ঠিকানা। সার্টিফিকেটে একবার চোখ বুলিয়ে নিয়ে পকেটে রাখি। পাড়ার কয়েকজন দাদা বৌদি এসেছে দেখলাম, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ বা সেলফি। আমি তো দেখলাম বাবার মাথার দিকে হাঁটু গেড়ে কায়দা করে বসে সেলফি নিল। ফেসবুক হোয়াটসঅ্যাপে দেবে বোধহয়। আজকা তাজা খবর। কেউ লাইক দেবে, কেউ বা দেবে লাভ সাইন, কেউ লিখবে RIP, কেউ লিখবে মানুষটা বড়ও ভালো ছিল গো। হোয়াটসঅ্যাপে এক্সক্লেমেটরি সাইন দিয়ে কেউ লিখবে, ওহ নো, আই কান্ট বিলিভ, কিংবা কেউ লিখবে OMG। একে একে দিদি, জামাইবাবু, বরদা, বড় বৌদি চলে আসেন। কান্নার রোল ওঠে, ঘরের বাতাস ভারী হয়ে আসে। ইস, বাবার কি চেহারা হয়েছে! ওষুধপত্রকে ঠিকমতো খেত না। মুখে কালো দাগটা আবার কবে থেকে হলো? আগে তো ছিল না। ওপাশের জানলাটা বন্ধ কেন? ঘরে আলো বাতাস ঢুকুক। ইস, কি অবস্থা ঘরের! বিছানা চাদরটা কালশিটে হয়ে গেছে, কাঁচা হয়নি মনে হয় অনেক দিন। একটা নতুন চাদর দাও না মহুয়া। আমার দম বন্ধ হয়ে আসে। পায়ে পায়ে বারান্দায় চলে আসি। বাবার কি চেহারা হয়েছে বলে হাউতাশ করছে আজ যে বড় বৌদি। সে বৌদি বাবাকে 7 দিনের বেশি রাখতে চায়নি। সেবার অফিসের কয়েকজন মিলে দার্জিলিং ফ্যামিলি ট্যুর হয়েছিল। বিয়ের পর থেকে মহুয়া কোথাও যেতে পারেনি। মহুয়াকে কথাটা বলতেই বাচ্চাদের মতো লাফিয়ে উঠেছিল, শিশুর মতো বায়না ধরেছিল, প্লিজ চলো না, কোথাও তো যাওয়া হয়ে ওঠেনি, প্লিজ চলো না। ইচ্ছে আমারও খুব ছিল, কিন্তু সমস্যা দেখে দিয়েছিল বাবা থাকবে কোথায়। বরদাকে বলতেই গাইগুই করে, তুই জানিসই তো ছোট বাড়ি, নিজেদেরই ঠিকমতো গুজরান হয় না। আচ্ছা, তোর বৌদিকে বলে দেখি। শেষে অবশ্য বরদা রাজি হয়েছিল বলেই আমাদের দার্জিলিং যাওয়াটা সম্ভব হয়েছিল। কিন্তু বরদা পরিষ্কার জানিয়ে দিয়েছিল, তোর বৌদি কিছুতেই রাজি হচ্ছিল না, শেষমেশ অনেক বলে কই রাজি করিয়েছি। কিন্তু রুমা সাফ জানিয়ে দিয়েছে 7 দিনের বেশি একটা দিনও নয়। এসব ঝামেলা রুমার সহ্য হবে না। বাবার মালাই চাকির অপারেশনের জন্য একটা পয়সাও দিতে চায়নি বরদা। তুই তো জানিস আমার অবস্থা, কি করে যে সংসার চালাই সে আমি জানি। কোথা থেকে দেব বল? দ্বিতীয়বার আর বরদার কাছে হাত পাতিনি। মহুয়া একবার বলেছিল, ক্ষোভ থেকেই বলেছিল হয়তো, ছেলে হিসেবে তোমার বরদার কি কোনো কর্তব্য নেই? সব দায় কি শুধু তোমার একার? মুখ ঝামটা দিয়ে বলে ফেলেছিলাম। তাহলে কি ফেলে দেব মানুষটাকে? ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছিল মহুয়া। আমরা ছাড়া ওর কেই বা আছে বলো? আমরা না করলে কে করবে? মানুষটা বড় একা। দিদি অবশ্য 10,000 টাকা দিয়েছিল, বলেছিল টাকাটা রাখ, এটা তোর জামাইবাবুর টাকা নয়, আমার উপায় করা টাকা। পরে দিদিকে সে টাকা শোধ করে দিয়েছিলাম, কোনো ঋণ রাখতে চাইনি। কানের মধ্যে বৌদির কথাগুলো গরম শীষে ঢেলে দিচ্ছিল। ওষুধপত্রকে ঠিকমতো খেত না, যেন আমরাই ওষুধপত্র কিনে দিতাম না। বাবাকে না খাইয়ে রেখেছি আমরাই। বিনা চিকিৎসায় বাবা মারা গেল, অথচ ঈশ্বর জানেন বাবা মায়ের জন্য আমরা কি করেছি। বাবার অসুস্থতার সময় মহুয়া সারা রাত ঘুমাতে পারত না। একটা বালিশ আর চাদর নিয়ে চলে যেত বাবার ঘরে, মেঝেতে বিছানা করে বিনিদ্র রজনী কাটিয়েছে কতদিন। অফিস থেকে ফিরেই বাবাকে নিয়ে কতবার আমি ছুটেছি ডাক্তারখানায়। অপারেশনের সময় সারাটা দিন নার্সিংহোমে কাটিয়েছি। সেদিন মহুয়া ছাড়া আমার পাশে কেউ ছিল না। খাট এসে গিয়েছিল, বৌদি ফুল দিয়ে সাজিয়ে দিল। মহুয়া সাজাতে গিয়েছিল, বৌদি বলল আমি সাজিয়ে দিচ্ছি। ফুল দিয়ে সাজাতে সাজাতে বৌদির মরা কান্না দেখার মতো ছিল। পাড়ার 2 জন মহিলা মিলে তো বৌদিকে সামলাতেই পারছিল না।
তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? তোমাকে ছাড়া আমরা কি নিয়ে থাকবো? মহুয়া দেওয়ালে ঠেস দিয়ে সব কিছু দেখছিল। চোখে তুলসী পাতা, নাকে তুলো, কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিল দিদি। বৌদি চোখ মুছে বলল, কিছু খুচরো পয়সা লাগবে, তোমার কাছে আছে মহুয়া? 1 টাকা 2 টাকার কয়েন যা ছিল মহুয়া বের করে দিল। আরও কিছু লাগতো? এত অল্পতে হবে না তো। বরদা বলল, আমি পাশের দোকান থেকে ভাঙিয়ে দিচ্ছি, মনে করে 250 এনো। ধনে দিতে দিতে কাঁধে চেপে বাবা চলল শেষ যাত্রায়, দ্য লাস্ট জার্নি। অমিত খই আর খুচরো পয়সা ছিটিয়ে দিচ্ছিল রাস্তায়, আর ধনী দিচ্ছিল। আমাদের আগে আরও একটা বডি এসেছিল, ফার্নেস একটাই, ফলে বাবাকে শুয়ে রাখা হলো। আনুষঙ্গিক কাজকর্ম শুরু হলো। অমিত এসে বলল, ডেথ সার্টিফিকেট দাও, জেরক্স করিয়ে আনি, 1টা কপি জমা দিতে হবে। পকেট থেকে ডেথ সার্টিফিকেট বের করে দিলাম। পাশ থেকে সমরেশদা বলল, খুব দরকারি কাগজ, যত্ন করে রেখো বিকাশ, পরে মিউনিসিপ্যালিটি থেকে ডেথ সার্টিফিকেট করিয়ে নিতে হবে। দিদি আমার হাত ধরে ছাউনি ঘেরে একটা সিমেন্টের বেঞ্চিতে বসিয়ে দিল। তুই বস, একটু সময় লাগবে। সমরেশদা এলো। কারা কারা এসেছে নাম লিখে রাখতে হবে, শ্মশান যাত্রীদের খাওয়াতে হবে তো। দায়িত্ব নিল আমাদের নিচের ফ্ল্যাটের বুড়োদা। কোথা থেকে একটা কাগজ জোগাড় করেছিল, আমি লিখে নিচ্ছি। অমিত জেরক্স করে চলে এসেছিল। একটু চা খেলে হতো, এই একটু চা নিয়ে আয় তো। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিলাম। অমিত টাকাটা পকেটে রেখে জিজ্ঞেস করলো, কতজন আছে? বুড়োদা বলে, গোটা 30। সমরেশদা বলে, তোমার কাছে 500 টাকা হবে, সবাইকে একটা করে রসগোল্লা না খাওয়ালেই নয়, শ্মশান যাত্রী বলে কথা। আমি পকেটে হাত ঢুকিয়ে 500 টাকা দিতে যাচ্ছিলাম, দিদি থামিয়ে দিল, তুই রাখ, আমি দিচ্ছি। দূরে পাড়ার কয়েকজন জটলা করছে, কেউ চা খাচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ হোয়াটসঅ্যাপ চ্যাট করছে। একজন বোধহয় ফেসবুক লাইভ করছিল। হাঁক দিতে 2-1 জন মোবাইলের ক্যামেরার সামনে হাসি মুখ দেখিয়ে গেল। কিছু ভালো লাগছিল না, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। পাশ দিয়ে বয়ে চলেছে পূর্ণতমা গঙ্গা। জীবনের সব লেনদেন এখানেই মিশে যায়, শেষ হয়ে যায়। আবছা দৃষ্টির মতোই তাকিয়েছিলাম দূরে, বহু দূরে। এত হাসি, কান্না, মান, অভিমান মুহূর্তেই শেষ, ছাই হয়ে মিশে যায় পঞ্চভূতে। তবু এত অহংকার, হিংসা, বিবাদ, দেশ কিসের জন্য? কোথা থেকে একটা বাচ্চা ছেলে এসে জুটেছিল, ছেঁড়া জামা, শতচ্ছিন্ন প্যান্ট, হাত বাড়িয়ে দিল। একটা 10 টাকার নোট ধরিয়ে দিলাম। টাকাটা বার দুই দেখে বুক পকেটে রেখে হাসি মুখে ছেলেটি চলে গেল। গঙ্গার ধারে বসে কিছু লোক জটলা করছে। অমিত চা নিয়ে এলো। সমরেশদা, বুড়োদা ভারী করে চা খাচ্ছে। আমাকেও একটা ভার ধরিয়ে দিল অমিত। ভালো লাগছিল না, তবু হাত বাড়িয়ে নিলাম। গরম চায়ে চুমুক দিলাম। মহুয়া শ্মশানে আসেনি, আর্যকে নিয়ে বাড়িতেই ছিল। তবে জামাইবাবুর সাথে বৌদিও এসেছিল। দিদিকে বলল, বাবার মুখ চোখ কেমন খারাপ হয়ে গিয়েছিল। বাবা অনেকদিন ধরে নানা অসুখে বিসুখে ভুগছিলেন। পড়ে গিয়ে হাঁটু ভাঙল, মালাই চাকির অপারেশন করানো হলো। চেষ্টা তো কম করা হয়নি। ভালো কোনো জায়গায় দেখালে ভালো হতো, চেন্নাই, অ্যাপেলো বা ভেলোরে নিয়ে যেতে পারলে উপকার হতো, হয়তো সেরে উঠতেন। কি বা আর বয়স হয়েছে বলো। সমরেশদা, বুড়োদা, অমিতরা এসে যোগ দিয়েছিল। আজকাল তো জেঠু ঘর থেকে বেরোতেনি না। কত করে বলতাম একটু হাঁটাচলা করুন, তা না, সারাদিন ওই ঘুপচি ঘরে পড়ে থাকতেন। আলো বাতাসও তো ঠিক মতো ঢোকে না। বৌদি বলল, মুখে একটা কালো মতো দাগও দেখলাম, এই দাগটা আগে ছিল না। ঠিক মতো খাওয়া দাওয়া করতেন না বলেও তো শুনেছি। হ্যাঁ রে বিকাশ, জেঠু ঠিক মতো খাওয়া দাওয়া করতো। উঠে চলে এলাম। কোথায় যাচ্ছিস রে? উত্তর দিলাম না, সিগারেট ধরালাম। আমায় সিগারেট ধরাতে দেখে সমরেশও উঠে এলো। একটা সিগারেট দাও তো, মাথা পুরো জ্যাম হয়ে আছে। প্যাকেট থেকে একটা গোল্ড ফ্লেক এগিয়ে দিলাম। সিগারেট ধরায় সমরেশদা, লম্বা টান দেয়। জেঠুর হাত পাগুলো কেমন শুকিয়ে গিয়েছিল দেখলাম। উফ, এখানেও শান্তি নেই। ছোট্ট উত্তর দিলাম, হ্যাঁ। সিগারেটে লম্বা টান দেয় সমরেশদা। কোনো বড় ডাক্তারকে দেখিয়ে নিতে পারতে। শালা কত দরদ! মানুষ মরলে দরদ উতলে পড়ে। বেঁচে থাকতে একবারও দেখতে এসেছিলিস? তুমি যেন কবে শেষ এসেছিলে আমাদের বাড়ি? আচমকা এমন একটা প্রশ্নে থতমত খায় সমরেশদা। তবে বেশ ঝানু লোক। আমার মতো 10টা লোককে সকালে ডান হাতে কেনে বিকালে বাম হাতে বেচে দিতে পারে। আর বলো না, হাজার কাজের ঝামেলায় খুব একটা আশা হতো না। দিদি খুঁজতে খুঁজতে চলে এসেছিল। তুই এখানে, আমি খুঁজে বেড়াচ্ছি তোকে, চল এবার, আমাদের ডাক এসেছে।
বাবার নিথর দেহ শায়িত, একটা সাদা কাপড়ে ঢাকা। শেষবারের মতো দেখলাম বাবাকে। দাদা বাবার নিথর দেহের পাশে বসে ঘি মাখিয়ে দিচ্ছে বাবার বুকে, গলায়, ঘাড়ে। দিদি আমার হাতে অল্প ঘি দিয়ে বলল, বাবার বুকে মাখিয়ে দে। আনুষঙ্গিক কাজকর্মের পর জ্বলন্ত ফার্নেসে ঢুকে গেল বাবার দেহ। দাদার পাশে দাঁড়িয়ে আমি শেষবারের মতো দেখলাম বাবাকে। পুড়ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে বাবার দেহ। নির্বাক চোখে তাকিয়েছিলাম ফার্নেসের দিকে। এভাবেই পুড়ে ছাই হয়ে যায় নশ্বর মানব দেহ, পুড়ে যায় রাগ, হিংসা, দেশ, পুড়ে যায় মানুষের অহংকার, জমানো ব্যথা, ভালোবাসা, পুড়ে ছাই হয়ে মিশে যায় মাটিতে। দাদা বলল, সব শেষ হয়ে গেল। দিদি এসে পাশ থেকে দাদার হাত ধরল। চল ভেতরে আয় ভাই, তুইও চল, ভেতরে গিয়ে বস। জামাইবাবু বলে, ভেঙে পড়ো না, মৃত্যু জীবনের অমুক সত্য, তুমি চেষ্টা তো কম করনি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, এক মিশ্র অনুভূতি। ঠিক বুঝতে পারছিলাম না নিজেকে। যে মানুষটার জন্য এত কিছু করেছি সেই মানুষটা আজ আর নেই, অথচ আমার চোখে জল নেই। বাবাকে নিয়ে আর ডাক্তারখানায় ছুটতে হবে না, ফেরার পথে ওষুধ কিনতে হবে না, ডপলার টেস্টের রিপোর্ট দেখে আর চিন্তা করতে হবে না। মহুয়া আর বলবে না অফিস থেকে ফেরার পথে বাবার জন্য ফল কিনে এনো, কিংবা বলবে না বাবার ওষুধ ফুরিয়ে এসেছে, ফেরার পথে মনে করে ওষুধ কিনে এনো। আর্য আর বলবে না, ও দাদু দাবা খেলবে। অফিসে যাবার সময় তাড়াহুড়ো করে দাড়ি কাটতে কাটতে আর কোনোদিন আমায় জিজ্ঞেস করতে হবে না, আজ কেমন আছো বাবা। তবু আমার চোখে জল নেই। এই যে এত লোকজন কান্নাকাটি করছে, তবু আমার দু চোখে জলে ভাসছে না কেন? আমি কি মানুষ নাকি পাথর কি জানি? শুধু এক বিরাট শূন্যতা তৃষিত চাতকের বুক ফাটা হাহাকার নিয়ে দোল খাচ্ছে মনের অলি গলিতে। সিমেন্টের বেঞ্চে এসে বসলাম। একটু দূরেই বয়ে চলেছে গঙ্গা, ভেসে চলেছে ডিঙি নৌকা। জলের ঢেউ পাড়ে এসে ধাক্কা খাচ্ছে, আবার ফিরে যাচ্ছে। কেমন যেন একটা শব্দ হচ্ছে, ছলাত ছল ছলাত ছল। বুকের ভেতর সে বিরাট শূন্যতা ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে, ছলাত ছল ছলাত ছল। অমিত বলল, কতক্ষণ লাগবে কে জানে। যাবার তাড়া বোধ হয়, সবারই তাড়া। একটা জীবন পুড়তে কতক্ষণ লাগে? সর্বগ্রাসী আগুন কতক্ষণে পুড়িয়ে ছাই করে দেয় একটা গোটা জীবন? পুড়ে যাওয়া ছাইয়ে জীবনের আগুন থাকে কতক্ষণ কে জানে। আরও বার দুই চা খাওয়া হলো। অমিত সমরের সাথে এখন হালকা গল্প গুজবে ব্যস্ত। ছোট ছোট জটলা, কেউ ছবি তুলছে, কেউ ফেসবুক ঘাঁটছে। দূরে ফার্নেসে পুড়ছে একটা গোটা জীবন। একটা জীবন শেষ হয়ে গেল। গঙ্গার জলে ভাসিয়ে দিলাম জীবনের শেষ ধ্বংসাবশেষ। ধ্বনি দিতে দিতে ফিরে এলাম বাড়ি। সামনে অনেকগুলো কাজ, শ্রাদ্ধ শান্তি, দোষ কাটানো, লোক খাওয়ানো, পুরুত মশাইকে খবর দিতে হবে। অবশ্য খবর দিতে হয়নি, খবর পেয়ে উনি নিজেই সকালে এসে হাজির। কী সব শুনলাম আমি এখনো ভাবতে পারছি না। আমি কি আর ভাবতে পেরেছিলাম বাবা এভাবে হঠাৎ আমাদের অনাথ করে চলে যাবে? মানুষটা বড় ভালো ছিল গো। তা কি করবে, কিছু ঠিক করেছ? আপনি বলুন কোনটা করলে ভালো হবে। দেখো, করা তো যায় অনেক কিছু, কিন্তু তার জন্য খরচ আছে। দাদা হিসেবি মানুষ, বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। যেটুকু না করলে নয় সেটুকুই করব। সে আমি জানি, চিন্তা করো না, কম সমে করে দেব। খাট বিছানার মূল্য ধরে দিলেই হবে, বাকি আমি ফর্দ দিয়ে যাব বিকালে। পুরুত মশাই চলে যেতে বারান্দায় এলাম। দিদি, জামাইবাবু, দিদির ছেলে সম্রাট, বৌদি, বর্দা, রন্টি, বান্টি, বর্দা, দুই ছেলে মেয়ে। দুই কামরার ছোট ফ্ল্যাটে গিজগিজ করছে লোকজন। দিদি, জামাইবাবুর জন্য মহুয়া আমাদের ঘরটা ছেড়ে দিয়েছে। বর্দা আর বৌদি বাবার ঘরের দখল নিয়েছে। সিগারেট ধরালাম। বর্দা পাশে এসে দাঁড়ালো। সামনে তো ভালোই খরচা। শ্রাদ্ধ শান্তি না হয় কম সমে চুকে যাবে, কিন্তু লোক খাওয়ানোর খরচা আছে। হ্যাঁ, কম সম করেও 150 লোক তো হয়েই যাবে। একটু কম করতে হবে, যতটা কম করা যায়। যাদের নিমন্ত্রণ না করলেই নয়, শুধু তাদেরই করব। খুব কম করলেও 100-র নিচে হবে বলে মনে হয় না। আচ্ছা, বাবার একটা অ্যাকাউন্ট ছিল না? আছে, যৎসামান্য টাকা পড়ে আছে, 25 মতো হবে।
সে টাকায় আমি কোনোদিন হাত দিইনি, বাবার অপারেশনের সময়ও না। মাত্র 25? শুনেছিলাম 50-এর ওপর আছে। পাসবই আছে, দেখে নিতে পারো। না না, আমি সে কথা বলছি না, তোমার বৌদি বলছিল 50-এর মতো আছে। বৌদি ভুল জানে। বেশ বুঝতে পারছিলাম দাদা এখন হিসেব নিকেশ করতে চাইছে। বেঁচে থাকতে যে মানুষটাকে 7 দিনের বেশি রাখতে চায়নি, আজ সেই মানুষের টাকার হিসেব করছে দাদা। উত্তরাধিকার, অধিকার বোধ। হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তবে যেটুকু বাকি আছে ভাগ বাটোয়ারা করে দেওয়াই ভালো। ধরে রাখতে নেই, ছাড়তে হয়, ছেড়ে দিতে হয়। সেই কোন ছোটবেলায় পড়েছিলাম একটা গল্প, একটা কাক মাংসের দোকান থেকে ছো মেরে এক টুকরো মাংস ঠোঁটে নিয়ে উড়ে গিয়েছিল আকাশে। সেই মাংস টুকরো লোভে কাকের পেছনে উড়তে শুরু করেছিল শয়ে শয়ে কাক। পরিশ্রান্ত কাক গাছের এক ডাল থেকে উড়ে যায় অন্য ডালে, পেছনে তারা করে শয়ে শয়ে কাক। শেষে কাকটি দিতে বিরক্ত হয়ে ঠোঁট থেকে মাংসের টুকরো ফেলে দিয়ে চুপ করে বসে গাছের ডালে। অন্য একটি কাক লুফে নেয় সে মাংসের টুকরো। অমনি সেই কাকের পেছনে ছুটে চলে শয়ে শয়ে কাক। গাছের ডালে বসে মজা দেখতে থাকে প্রথম কাকটি। বেঁচে থাকতেই বাবা 2 ভাই আর বোনকে ভাগ বাটোয়ারা করে দিয়ে গিয়েছিল। সঞ্চয় বলতে বিশেষ কিছু ছিল না বাবার। থাকার মধ্যে একটা ভাঙাচোরা বাড়ি আর সামান্য কিছু ব্যাংক ব্যালেন্স। বাবার খুব ইচ্ছে ছিল আমরা 2 ভাই একসাথে থাকি। ইচ্ছে ছিল পুরনো ভাঙাচোরা বাড়িটাকে মেরামত করিয়ে নিয়ে মিলে মিশে থাকি। দিদির তখন বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু দাদা বৌদি এক হাড়িতে থাকতে রাজি হলো না। বাড়ি বিক্রির জন্য চাপ দিচ্ছিল দাদা। অফিসের অজুহাতে দেখিয়ে কলকাতায় ফ্ল্যাট কিনল। বাবা খুব কষ্ট পেয়েছিল, কিন্তু না করেনি। পুরনো বাড়ি বিক্রি হলো। সেই টাকা বাবা আমাদের 3 ভাই বোনকে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। বাবার নিজের অ্যাকাউন্টে ছিল সামান্য কিছু টাকা। শখ আহ্লাদে বাবা নিজেই টুকিটাকি খরচ করত। আর্য, রন্টি, বান্টি, সম্রাটের জন্মদিনে প্রতি বছর বাবা কিছু না কিছু উপহার দিত। জামাইবাবুর অসুখের সময় দিদিকে 10,000 টাকা দিয়েছিল বাবা। খরচ হতে হতে কুবেরের ভারও একদিন শূন্য হয়ে যায়। বাবার অ্যাকাউন্টে আজ 25,000-এ এসে দাঁড়িয়েছে। বাবা বছর 2 আগে অ্যাকাউন্ট আমার নামে জয়েন্ট করে দিয়েছিল। বলেছিল, অ্যাকাউন্ট জয়েন্ট করিয়ে নে, আমার বয়স হচ্ছে, কখন কি হয় বলা যায় না। যা ছিল বাবার নামেই ছিল, সে টাকায় আমি হাত দিইনি কোনো দিন। দাদা দিদির সাথে এবার খোলাখুলি আলোচনা করে নেওয়াই ভালো, এতে অন্তত নিজের দিক থেকে পরিষ্কার থাকা যাবে। বললাম, তোমাকে নিয়ে একবার ব্যাংকে যাব দাদা। বাবার অ্যাকাউন্টে যা টাকা আছে ওই টাকায় বাবার শ্রাদ্ধ শান্তির কাজ হোক। বাকি যা বেশি লাগবে আমরা দুজনে মিলেই না হয় দেব। খরচের হিসেবটা তুমিই রাখলেই ভালো হবে দাদা। দাদা হাঁ করে তাকিয়ে থাকে আমার দিকে। দাদাকে বলি, বাবার আলমারিতে সামান্য কিছু জিনিসপত্র আছে, দিদিও আছে আজ। দিদি থাকতে থাকতে বৌদিকে বলো একবার সব কিছু দেখে নিতে। এমনিতেই তো বাবার আলমারিতে পড়েই আছে এতদিন, যদি কোনো কিছু কাজে লাগে নিয়ে যেও, অন্তত ব্যবহার তো হবে। আচ্ছা, আমি তোর বৌদিকে বলে দেখছি। মহুয়া দিদির হাতে চাবি তুলে দিল। এটা আলমারির চাবি দিদি, আর এটা লকারের। আলমারি খুলতে বেরিয়ে এলো হাবিজাবি হাজারো জিনিস। মায়ের কিছু শাড়ি ছিল আলমারিতে। মহুয়া বৌদিকে বলল, দিদি এগুলো দেখ, পুরনো হলেও ভালো শাড়ি, লাগলে নিয়ে যেও। আমি আর শাড়ি নিয়ে কি করব, তোমার লাগলে দেখো বৌদি। দিদি বলে, বরং তুমিই রাখো মহুয়া, জিনিসপত্র কিছু কিনতে পারবে। না না, আমার লাগবে না কিছু, রাখার জায়গাই বা কোথায়। পুরনো শাড়ির মধ্যে থেকে কয়েকটা শাড়ি দিদি আর বৌদি বেছে নিল। বাবার জমিয়ে রাখার শখ ছিল। কাঠের আলমারি থেকে একে একে বেরিয়ে এলো চশমার খাপ, ডাটি ভাঙা চশমা, ভাঙাচোরা কয়েকটা কলম, পুরনো হাতঘড়ি, বেণীমাধব শিলের কয়েকটা পুরনো পাজি, ডাক্তারের প্রেসক্রিপশন, ধুতি, পাঞ্জাবি, একটা ছোট সুটকেস, তাতে হাবিজাবি নানা কাগজপত্র, জামা কাপড়। আর আলমারির একটা কোণা থেকে বেরোলো একটা কৌটো। কৌটো খুলতেই বেরোলো পুরনো দিনের 2, 5 আর 10 পয়সার কয়েন। দাদা বলল, বাবার খুচরো পয়সা জমানোরও শখ ছিল, জানতাম না তো। বললাম, পুরনো দিনের স্মৃতি, আগে জানতে পারলে কাজ দিত। রন্টি, বান্টি, সম্রাট, আর্য পয়সা গুনতে লেগে গেল। পুরনো দিনের পয়সা দেখে অবাক। পয়সাগুলো মেঝেতে ছড়িয়ে আঙুলের টোকায় খেলা করা শুরু করে দিল। একটা খামের মধ্যে থেকে মায়ের কয়েকটা ছবি বেরোলো। বাবা মায়ের একটা যুগল ছবি ছিল। মহুয়া বলল, এটা আমি রাখছি, বাঁধিয়ে রাখবো। তুমি রাখো মহুয়া, ফটো নিয়ে আমি আর কি করব। মহুয়া বলল, তোমরা দেখো, আমি রান্না চড়াই। আলমারি খালি হলো। পুরনো হাবিজাবি জিনিস ফেলে দেওয়ার ব্যবস্থা হলো।
বাকি কিছু পড়ে রইল আলমারিতেই। বিকালে পুরুত মশাই এসেছিলেন, লম্বা ফর্দ দিয়ে গেলেন। ভাঁজ করা সাদা কাগজে গোটা গোটা অক্ষরে লেখা লম্বা ফর্দ, তিল, জব, হরিতকি, গঙ্গা জল, ধূপ, ধুনো, কর্পূর, আরও কত কি। পুরুত মশাই বললেন, খাট বিছানার একটা মূল্য ধরে দেবেন, আমি কম সমে করে দেব। তবু কত লাগবে সে দেবেন, না হয় যা খুশি। খরচার একটা ব্যাপার তো আছে, আমাকেও তো টাকার জোগাড় করতে হবে। ওই 15ই দেবেন। 15? এ তো অনেক, এর কমে হয় না। শেষে মাছ বাজারের মতো দরদাম করে পুরুত মশাই 12তে রাজি হলেন। দক্ষিণা 6, তার কমে হবে না। পুজো আচ্চা শ্রাদ্ধ শান্তি নিয়ে ভাববেন না, লোকে দেখবে আর অবাক হবে, বলবে ব্যানার্জি বাড়িতে শ্রাদ্ধ হয়েছিল বটে, দেখার মতো। কীর্তন শুনে তারপর টাকা দেবেন। কথা বাড়ালাম না আর। চা বিস্কুট খেয়ে পুরুত মশাই বিদায় নিলেন। আমরাও চা খেলাম। সন্ধেবেলায় দিদি, দাদা, মহুয়া, বৌদি মিলে নেমন্তন্নের লিস্ট বানাতে বসল। সুজাতাদের বলার দরকার কি, কদিন আগেই তোর মেয়ের বিয়ে দিল। আমাদের নেমন্তন্ন করেছিল? না না, সুজাতাদের বাদ দাও। প্রদীপদের রাখবো নাকি? কে প্রদীপ? আরে খুড়ি পিসি ননদের ছেলে, এখন তো কলকাতায় বাড়ি কিনেছে, কাজে কর্মে আমাদের তো নেমন্তন্ন করে। না না, বাদ দাও, এত লোক বলা সম্ভব নাকি? তাহলে খুড়ি পিসিদের 2 জন বলি। বৌদি বলল, আমার ননদের নামটা রাখো, 2 জন, আর 2 ছেলে, 4 জন মোট। না বললে খারাপ দেখায়, মান সম্মানের ব্যাপার আছে তো। শেষে লিস্টে 143 জনের নাম উঠল। না না, আরও কিছু বাদ দাও, লোক খাওয়ানোর খরচা কম নাকি? কাটছাট করে শেষে 122 দাঁড়ালো। নিয়ম ভঙ্গের দিন 52 জন। ক্যাটারার কত নেবে জিজ্ঞেস করতে হবে, আইডিয়া নেই, তবু সব মিলিয়ে 500-র নিচে প্লেট হবে বলে মনে হয় না। হিসেবে মন অঙ্ক কষা শুরু করে দিয়েছে। দিদি জিজ্ঞেস করলো, এই বিকাশ, চা খাবি? আরও এক প্রস্থ চা হলো। মহুয়া চলে গেল রাতে রান্নার জোগাড় করতে, বৌদিও গেল হাত লাগাতে। আমরা 2 দাদা ভাই দিদিতে এক প্রস্থ গল্প হলো। দিদি বলল, বাবা যে এভাবে হঠাৎ চলে যাবে এখনো ভাবতেই পারছি না। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। আমারও মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনের কথা। 3 ভাই বোনে মিলে বাবা মায়ের হাত ধরে পাহাড়ে ঘুরতে যাওয়া। দিদি পড়ে গিয়ে পা ছড়ে গিয়েছিল, সেই নিয়ে বাবার কি উদ্বেগ। দিদি বলল, আমার এখনো মনে আছে, বাবা গাড়ি ভাড়া করে ডাক্তারের কাছে ছুটেছিল। আমি প্রথম যখন সাইকেল চালানো শিখেছিলাম, একবার সাইকেল নিয়ে সোজা ড্রেনে। হাসির রোল উঠল। উফ, ড্রেনের নোংরা জল কাদা মেখে তোর সে কি অবস্থা, আমার এখনো মনে আছে। খুব হাসি পাচ্ছিল সেদিন। মার কাছে বকা খেয়েছিলাম খুব। বাবা বলেছিল, ছেলেটা ড্রেনে পড়ে গেছে আর তুমি বকা দিচ্ছ। হাত পা ছড়ে গিয়েছিল, বাবা নিজের হাতে মলম লাগিয়ে দিয়েছিল। দিদি বলল, প্রথম যখন কলেজে ভর্তি হয়েছিলাম বাবা গিয়েছিল সাথে, এত লজ্জা লাগছিল। হালকা হাসি ঠাট্টায় সন্ধেটা ভালোই কাটল। ঘরের গুমোট বাতাস কিছুটা হালকা হলো। বেশ কয়েকবার চা হলো। পুরনো দিনের কথা ফিরে ফিরে আসছিল। আর্য সম্রাট রনি বান্টি দাবা খেলায় মত্ত। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া সবাই একসঙ্গেই খেলাম। 2 ছোট ঘরে লোক সংকুলান হওয়া মুশকিল। বাচ্চাদের নিয়ে মহুয়া দিদি বৌদিদের খাটে বিছানা হলো। আমি, দাদা, জামাইবাবু ডাইনিং স্পেসে তোষক আর চাদর পেতে শুয়ে পড়লাম। মাঝে কয়েকটা দিন খুব চাপ খেলো। বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করা, ক্যাটারার ঠিক করা, দম ফেলার সুযোগ পেলাম না। ব্যাংকে বাবার অ্যাকাউন্টে 27,400 ছিল। 2,400 রেখে 25,000 তোলা হলো। নিজের অ্যাকাউন্ট থেকেও তুললাম 30,000। দাদাও 30,000 তুলল। ক্যাটারার, ডেকোরেটার্সকে অ্যাডভান্স দেওয়া হলো। পুরুত মশাইকে খাট বিছানা চাদর মূল্য হিসাবে 12,000 টাকা ধরে দিলাম। ঘাট কামাই নিয়মভঙ্গ ভালোভাবে মিটে গেল। বাড়িতে জায়গা সংকুলান হতো না বলে একটা বাড়ি ভাড়া করা হয়েছিল, সেও নিল 20,000। কাজকর্ম বাড়িতে হলেও খাওয়ন দাওন ছিল সেখানেই। আত্মীয় স্বজন যারা এসেছিলেন একে একে ফিরে গেলেন সবাই। দাদা বৌদি দুপুরে খেয়ে রওনা দিয়েছিলেন। মোহ একটা বড় কৌটোয় করে কিছু মাছ, পাবদা ফ্রাই, লাউ চিংড়ি আর মিষ্টি তুলে দিয়েছিল। এগুলো নিয়ে যাও বৌদি, বাড়ি গিয়ে রান্না করতে হবে না। দিদি জামাইবাবু থেকে গিয়েছিল। ক্যাটারার বড় ডেকচি করে বাড়তি খাবার, মাছ, দই, মিষ্টি দিয়ে গিয়েছিল। বেঁচে যাওয়া খাবার দেখে মহুয়ার মাথায় হাত। এত খাবার কোথায় রাখবো গো দিদি, ফ্রিজে একদম জায়গা নেই। তুমি কিছু নিয়ে যাও। আমি নিয়ে কি করব, ফেলে দেওয়ারও তো জায়গা নেই। বড় কৌটায় করে মহুয়া মাছ, দই, মিষ্টি ভরে দিল। এগুলো নিয়ে যাও দিদি, আজ আর রান্না করতে হবে না। সন্ধ্যার মুখে দিদি, জামাইবাবুও ফিরে গেল। আর্য সকাল থেকে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়েছে। দেখলাম খাটিয়ে গিয়ে গুড়ি সুড়ি মেরে শুয়ে।
ঘরের অবস্থা দেখার মতো, চারিদিক নোংরা, কাগজের গ্লাস, থালা, চায়ের কাপ এখানে সেখানে ছড়িয়ে। মহুয়া হাত লাগালো ঘর পরিষ্কারের কাজে। আমি দুটো ঘর ঝাড় দিয়ে বারান্দায় এলাম। সারা বাড়ি খা খা করছে, যেন এক শ্মশানের নিস্তব্ধতা। মনে হচ্ছে যেন কেউ নেই, কেউ কোথাও নেই। এতদিন বাবা ছিল, অসুস্থ হলেও বেঁচে ছিল। আজ মানুষটার সাথে অনেকটা জায়গাও ফাঁকা করে দিয়ে গেছে। বাবার ঘরে গিয়ে আর জিজ্ঞেস করতে হবে না কেমন আছো বাবা। বাবা আর বলবে না কখন এলি, শরীর ঠিক আছে তো। সিগারেট ধরালাম। মহুয়া কখন পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। আজ রাতে কি খাবে? খাওয়ার ইচ্ছে তেমন নেই, যা আছে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ব। বাবা এতদিন ছিল, একটা কাজ ছিল, এখন খুব ফাঁকা লাগছে। সিগারেটে লম্বা টান দিলাম। মহুয়া বলে, নিজের বাড়ি ছেড়ে, বাবা মাকে ছেড়ে যখন এ বাড়িতে এসেছিলাম খুব ভয় ছিল, না জানি শ্বশুর শাশুড়ি কীরকম হবে। তোমার বাবাকে দেখলে প্রথম প্রথম খুব ভয় করত। রাশভারী মানুষ ছিলেন, কিন্তু পরে এই মানুষটাই আপন করে নিয়েছিলেন আমায়। বাবার অভাব কখনো বুঝতে দেননি। যখনই অসুবিধায় পড়েছি বাবার কাছে ছুটে এসেছি, সৎ পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। আজ সত্যি খুব ফাঁকা লাগছে। মহুয়া কাঁধে মাথা রাখে। মহুয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠি। মহুয়ার দু চোখেও তখন শ্রাবণ সন্ধ্যা। আকাশের অজস্র নক্ষত্রের আলোয় বারান্দার গুমোট অন্ধকার তখন অনেকটা ফিকে হয়ে এসেছে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।